আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। সাথে আছি আমি মোহাম্মদ হুমায়ুন কবির। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বাংলাদেশের ভূপ্রকৃতি বা বাংলাদেশের ভৌগোলিক বিবরণ নিয়ে। চলুন তাহলে কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা জানব যে ভূপ্রকৃতি জিনিসটা আসলে কি। আসলে ভূপ্রকৃতি জিনিসটা হলো যে ভূমির যে ধরনটা, আসলে যে ভূমি বা মাটি এটা আসলে কিরকম, যে উঁচু নিচু বা সমভূমি মরুভূমি আছে না, এই বিষয়টাকে আসলে ভূপ্রকৃতির মাধ্যমে বোঝানো হয়। তো যাই হোক, আমরা এই অধ্যায়ে আমরা আলোচনা করব হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি কেমন। তারপরে আমরা জানবো হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়, আর প্রতিটি ভাগের আলোচনা ও মানচিত্র চিহ্নিতকরণ। আসলে এখানে একটা বিষয় বলি, যে তোমাদের পরীক্ষার মধ্যে যেভাবে প্রশ্নটা থাকবে, এটা অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের একটা মানচিত্র দিয়ে দিল, তার মধ্যে দিয়ে দিল যে একটা জায়গার মধ্যে পি অথবা কিউ বা ক খ এরকম দিয়ে দিল। তারপরে প্রশ্ন করবে যে পি চিহ্নিত স্থানের ভূপ্রকৃতি সম্পর্কে বর্ণনা করো। তো আমরা এটা মানচিত্রের মাধ্যমে চিহ্নিত করে তোমাদেরকে দেখিয়ে দেব। তারপরে আমরা আলোচনা করব প্রতিটি ভাগের গঠন প্রক্রিয়া চিত্রসহ ব্যাখ্যা করতে পারবে তোমরা। এটা হচ্ছে চিত্রসহ প্রতিটি ভাগের যে গঠন প্রক্রিয়াটা, যেমন ধরো টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাইস্টোসিন সোপান সমূহ, সাম্প্রতিক প্লাবন সমূহ, এগুলো আর কি। তারপর হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল সমূহ আমরা চিহ্নিত করে দেখিয়ে দিব। আজকের ক্লাসগুলো করলে তোমরা আশা করি এই টপিকগুলো সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে পারবে। এবং সব শেষে আমি ওদের কিছু কুইজ প্রশ্ন দিয়ে দিব, যেগুলো তোমাদের পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা খুবই বেশি। তো ঠিক আছে, চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের ক্লাস শুরু করি। তাহলে এখন আমরা হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতির শ্রেণী বিভাগগুলো আলোচনা করতে হলে আমরা যে সকল বিষয়গুলো আমরা মাথায় রাখতে হবে, তার মধ্যে কিছু অতিরিক্ত বিষয় চলে আসে, যেগুলো হচ্ছে বাংলাদেশ হচ্ছে একটা নদীমাতৃক দেশ। আমরা জানি বাংলাদেশে অসংখ্য নদ নদী রয়েছে। তোমরা যদি উইকিপিডিয়ার তথ্য দেখো তাহলে দেখবে যে বাংলাদেশে প্রায় 1008টি নদী রয়েছে। তাছাড়া তোমাদের যে পাঠ্য বইটা আছে, এই বইয়ে দেখবা যে বাংলাদেশের নদ নদীর সংখ্যা প্রায় ছোট বড় সব মিলিয়ে 700টিরও বেশি। সেকেন্ড যে টপিকটা আসে সেটি হচ্ছে বাংলাদেশ পৃথিবীর একমাত্র বৃহত্তম বদ্বীপ অঞ্চল, আর বদ্বীপটাকে ইংরেজিতে ডেল্টা বলা হয়। তো আসলে এই বিষয়টা যখন আসে, অনেকের মনে প্রশ্ন আসে যে সম্পূর্ণ বাংলাদেশটা কি বদ্বীপের অংশ কিনা। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের দক্ষিণের কতগুলো জেলা মিলিতভাবে বদ্বীপ অঞ্চল, আর এই জন্যই বাংলাদেশকে একমাত্র বৃহত্তম বদ্বীপ অঞ্চল বলা হয়। তো এই বদ্বীপ অঞ্চলটুকু নিয়ে আমরা ভিডিও শেষে তোমাদেরকে আলোচনা করে দিব, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আসলে কোন কোন জেলা নিয়ে বাংলাদেশের এই বদ্বীপ অঞ্চলটা গঠিত। তারপর হচ্ছে বাংলাদেশের যে ভূপ্রকৃতিটা আছে, সেটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, তোমরা দেখবে যে বাংলাদেশের উপরের ভাগ অর্থাৎ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু, অর্থাৎ রংপুর, দিনাজপুর, বরিশাল এই সকল অঞ্চল থেকে আস্তে আস্তে কক্সবাজারের দিকে যখন আসতে থাকবে, এদিকে আস্তে আস্তে কিন্তু ঢালু। অর্থাৎ এর একটা কারণ হচ্ছে, আমি যদি বলি যে তোমরা সবাই জানো যে বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের অবস্থান। তো যেহেতু দক্ষিণের সাগর, তো বাংলাদেশে প্রত্যেকটা নদ নদী কিন্তু এই সাগরের সাথে এসে মিলিত হয়েছে, যার ফলে তোমার এই উত্তর দিক থেকে দক্ষিণ দিকে এই ভূমিগুলা, পলিমাটিগুলা যখন নদী ক্ষয়কার্যের ফলে নিয়ে আসে, এটা কিন্তু আস্তে আস্তে একটা ঢালের তৈরি করে। হ্যাঁ, আর এই ঢালটা হচ্ছে প্রতি মাইলে, অর্থাৎ প্রতি মাইলে 5 ইঞ্চি করে কমে। ধরো 1 মাইল যাওয়ার পরে উত্তর দিকে যখন আমরা 1 মাইল যাব দক্ষিণ দিকে, তারপরে হচ্ছে 5 ইঞ্চি করে এই ঢালটা কমে যাবে। অর্থাৎ আমরা বুঝতে পারি যে বাংলাদেশের ভূপ্রকৃতির মধ্যে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, অর্থাৎ দিনাজপুর, রংপুর, বরিশাল, ওই দিক থেকে কক্সবাজার, ঝালকাঠি, বরিশাল, ফরিদপুর, পিরোজপুর, বাগেরহাট, খুলনা এইসব অঞ্চলের দিকে আস্তে আস্তে করে হচ্ছে তোমাদের প্রতি মাইলে 5 ইঞ্চি করে ঢাল। এই ছিল অতিরিক্ত আলোচনা। তো এখন আমরা আসলে মূল আলোচনায় যেতে পারি। তো বাংলাদেশের ভূপ্রকৃতিকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, 2 নম্বরে হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, আর 3 নম্বরে হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এখানে কথাটা হচ্ছে সাম্প্রতিক কালে প্লাবন সমভূমি।
তো এই তিনটা ভাগ আমরা আস্তে আস্তে করে আলোচনা করব। তো এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে টারশিয়ারি, তারপরে প্লাস্টোসিন, এগুলো আসলে কি? তো এগুলো হচ্ছে এক একটা যুগের নাম, অর্থাৎ আধুনিক যুগ, প্রাচীন যুগ, নব্যপ্রস্তরের যুগ, পুরাতন পলির যুগ, এরকম এক এক সময় এক একটা যুগের নাম ছিল। তো ঠিক তদ্রূপভাবেই অনেক বছর আগে এইরকম টারশিয়ারি, প্লাস্টোসিন এক একটা যুগ ছিল। হ্যাঁ, এই যুগগুলোতে যে পাহাড় সোপান তৈরি হয়েছে এগুলো আর কি। তারপর হচ্ছে সাম্প্রতিক কালের সমভূমি, কথাতেই বোঝা যায় যে ইদানিং বা রিসেন্টলি যেই সমভূমিগুলো তৈরি হয়েছে সেগুলোকে সাম্প্রতিক কালের সমভূমি বলে। আশা করি তাহলে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার যে আসলে টারশিয়ারি প্লাস্টোসিন জিনিসটা কি। এখন তাহলে চলো মানচিত্রের মাধ্যমে আমরা চিহ্নিত করি। তো তোমরা ব্লু কালারের যেই বক্সটা দেখতে পাচ্ছ তার ভিতরে হচ্ছে প্লাস্টোসিন কালের সোপানসমূহের একটা অংশ। হ্যাঁ, এইখানে হচ্ছে প্লাস্টোসিন সোপানসমূহ, অর্থাৎ আমরা নীল বক্সের মাধ্যমে, ব্লু যে বক্সটা আছে এই বক্সের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করেছি। তো বিস্তারিত আমরা আস্তে আস্তে আমরা এক একটা ভাগ এক একটা পর্যায়ে আমরা বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করে দেব। এখন আমরা প্রাথমিকভাবে মানচিত্রের মধ্যে আমরা চিহ্নিত করি যে আসলে কোন কোন জায়গায় কোনগুলা। তো দ্বিতীয় যে ব্লু কালার বক্সটা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু প্লাস্টোসিন সোপানভূমির অন্তর্ভুক্ত। তৃতীয় যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ সেটিও কিন্তু প্লাস্টোসিন সোপান সমূহেরই অন্তর্ভুক্ত। তো তারপরে তোমরা রেড কালার অর্থাৎ লাল কালারের যে বক্সটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তোমাদের টারশিয়ার যুগের পাহাড় সমূহের অন্তর্ভুক্ত, অর্থাৎ দ্বিতীয় লাল বক্সটিও কিন্তু টারশিয়ার যুগের পাহাড় সমূহের অন্তর্ভুক্ত। এখন কিন্তু তোমাদের বিষয়টা মোটামুটি আশা করি মানচিত্রের মাধ্যমে ক্লিয়ার যে কোন কোন জায়গায় কোন কোন অংশটুকু অবস্থিত। যেমন ধরো ব্লু কালার যে বক্সগুলো আছে এগুলো হচ্ছে প্লাস্টোসিন কালের সোপানসমূহ। তারপর হচ্ছে রেড কালারের যে বক্সগুলো আছে সেগুলো হচ্ছে টারশিয়ার যুগের পাহাড় সমূহের অন্তর্ভুক্ত। আর বাকি যে অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ মানচিত্রের মধ্যে আছে, এই বাকি অংশটুকু হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি বা সাম্প্রতিক কালের সমভূমি। আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার। এবার তাহলে আমরা প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে আলোচনা করি। প্রথমে হচ্ছে টারশিয়ার যুগের পাহাড়সমূহ। টারশিয়ার যুগের পাহাড়সমূহকে প্রধানত আমরা দুইটি বক্সে দেখিয়েছিলাম, দুই ভাগে ভাগ করা হয়েছে: দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড়সমূহ, উত্তর পূর্বাঞ্চলে পাহাড়সমূহ। অর্থাৎ তোমরা যদি দেখো যে মানচিত্রে সবসময় উপরের দিকটা উত্তর, আমরা কিন্তু লাল বক্সের মাধ্যমে দেখিয়েছিলাম যে উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল। হ্যাঁ, তো টারশিয়ার যুগের বিস্তারিত যদি বলি, এই পাহাড়গুলো প্রায় 24 কোটি বছর আগে, আজ থেকে প্রায় 24 কোটি বছর আগে এই পাহাড়গুলো কিন্তু তৈরি হয়েছিল। আর এখানে হচ্ছে বাংলাদেশের মোট ভূপ্রকৃতির 18% হচ্ছে তোমাদের উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এই টারশিয়ার যুগের পাহাড়সমূহ। আর তোমাদের বইয়ের তথ্য হচ্ছে 12%, অর্থাৎ 12 ভাগ। তো ব্রাহ্মদেশ থেকে আগত গিরিজিনি ধাক্কায় যে বিষয়টা, এটা হচ্ছে আমরা জানি পৃথিবীর যে তলদেশে প্লেট সঞ্চালন, অর্থাৎ যে প্লেটের যে বিষয়টা আছে, হ্যাঁ, পৃথিবীর তলদেশে যে প্লেট সঞ্চালনগুলো হয়, তো ব্রাহ্মদেশ থেকে আগত একটা গিরিজিনি ছিল। এটা হচ্ছে যে এই গিরিজিনির ধাক্কার ফলে প্লেট সঞ্চালন ঘটে প্রায় 24 কোটি বছর আগে। যেই প্লেট সঞ্চালনের ফলে হিমালয় পর্বতের সৃষ্টি হয়। হ্যাঁ, হিমালয় পর্বতে। আর এই প্লেটগুলো তোমার যে অংশটুকু যেই সকল অঞ্চল নিয়ে গঠিত, যেমন ধরো আমরা একটা গাছের কথা বলি, গাছটা উপরে পড়লো, এখন গাছটা উপরে পড়ার পর কিন্তু শুধু গাছের জায়গাটায় কিন্তু মাটি উঠতেছে না, বরং গাছের যে মূল জড় বা শেকড় যে অংশটুকু থাকতেছে সেই অংশের মাটিও কিন্তু উপরে পড়তেছে। ঠিক তদ্রূপভাবেই হিমালয় পর্বত উদিত হওয়ার সময় বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে কিছু উঁচু ভূমি সৃষ্টি হয়, যেগুলো আসলে টারশিয়ার যুগের পাহাড়সমূহ নামে পরিচিত। মূলত হচ্ছে তোমাদের বইয়ে কিন্তু সংজ্ঞাটা এইভাবেই দেওয়া আছে যে হিমালয় পর্বত উদিত হওয়ার সময় বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে কিছু উঁচু ভূমির সৃষ্টি হয়, যা টারশিয়ার যুগের পাহাড়সমূহ নামে পরিচিত। আমি আবারও বলছি, হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে কিছু উঁচু ভূমির সৃষ্টি হয়, যা টারশিয়ার যুগের পাহাড়সমূহ নামে পরিচিত। আর এই পাহাড়সমূহকে দুই ভাগে ভাগ করা হয়: উত্তর পূর্বাঞ্চলে পাহাড়সমূহ, তারপরে আরেকটা ভাগ হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড়সমূহ। আর এই দুইটা অঞ্চলে কিন্তু মূলত টারশিয়ার যুগের পাহাড়সমূহ। বাংলাদেশের সমস্ত বাংলাদেশ যদি তোমরা ভ্রমণ করো তাহলে এই দুই জায়গায় গেলে কিন্তু তোমরা বাংলাদেশের পাহাড়গুলোকে দেখতে পাবে।
লক্ষ্য করলে তোমরা দেখবে যে উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল ছাড়া তুমি উত্তরে যাও, দক্ষিণে যাও, পূর্বে যাও, পশ্চিমে যাও, আর কিন্তু কোথাও তোমরা পাহাড় দেখতে পাবে না। অর্থাৎ বাংলাদেশে পাহাড়গুলো দেখতে হলে কিন্তু তোমাদেরকে এই দুইটা জায়গায় দেখতে হবে। তাছাড়া দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড় সমূহগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেক উঁচু উঁচু এবং অনেক বড়, হ্যাঁ, যেগুলো তোমরা চট্টগ্রাম, রাঙ্গামাটি এগুলোতে দেখতে পাবে, যা আমরা বিস্তারিত আলোচনা করব ভাগে ভাগে। প্রথমে হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড় সমূহ। হ্যাঁ, দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড় সমূহ হচ্ছে মূলত রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, চট্টগ্রাম জেলার অংশবিশেষ নিয়ে গঠিত। হ্যাঁ, এই পাহাড়গুলো মূলত রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার অংশবিশেষ নিয়ে অবস্থিত, যেটা মানচিত্রের মধ্যে এই যে দক্ষিণ পূর্বাঞ্চলটা আছে, হ্যাঁ, লাল যে বৃত্তটা আছে, এই জায়গাগুলো হচ্ছে রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার অংশবিশেষ নিয়ে গঠিত হয়েছে। আর এই পাহাড়গুলো কিন্তু পাললিক শিলা সমৃদ্ধ, অর্থাৎ পলি মাটি সঞ্চিত বা পলি দ্বারা যে পাহাড়গুলো গঠিত, এগুলো হচ্ছে পাললিক শিলার পাহাড়। অর্থাৎ এখানে কিন্তু অনেক উঁচু, অনেক বড় গাছপালা, বা তোমরা দেখবে যে গাছপালা কিন্তু এখানে আছে। যে পাললিক যে শিলাগুলো আছে, এখানে কিন্তু জীবাশ্ম বা যে উদ্ভিদ, এগুলা কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ তোমরা দেখো যে পলিগুলা সঞ্চিত হয়ে যে পাহাড়গুলা তোমাদের তৈরি হয়, অর্থাৎ যে দুইটা প্লেটগুলা যখন সঞ্চালন হয়, মধ্যে যে পলিগুলা তোমাদের জমা হয়, এই প্লেট সঞ্চালনের পরে যখন দুইটা প্লেটের মধ্যে ধাক্কা লাগে, তখন কিন্তু এই পলিগুলাই কিন্তু তোমার উপরে চলে যায়। এই যে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এই যে উপরে চলে যায়, উপরে চলে যাওয়ার পরে যে পাহাড়টা সৃষ্টি হয়, এটা কিন্তু মূলত হচ্ছে পাললিক শিলা সমৃদ্ধ পাহাড়। অর্থাৎ দেখো যে দুই পাশ থেকে দুইটা প্লেট যখন আইসা যেখানে পলি জমা হয়, এখানে যখন ফাঁকা জায়গায় ধাক্কা লাগলো, তারপরে কিন্তু একটা অংশ উপরে উঠে গেল, যার ফলে হচ্ছে তোমাদের পাললিক শিলার দ্বারা পাহাড়গুলো তৈরি হয়ে গেল। তারপরে হচ্ছে ভাঁজগ্রস্ত পাহাড়। আরেকটা বিষয় হচ্ছে এই যে হিমালয় পর্বত হচ্ছে, আমরা জানি এটা হচ্ছে একটা ভাঁজ বা ভঙ্গিল পর্বতের অংশ। তো ঠিক তদ্রূপভাবেই কিন্তু এই পাহাড়গুলো ভাঁজ পর্বতের অংশ। আর এই পাহাড়গুলোর মাঝে উপত্যকার মধ্যে কিন্তু প্রবাহিত অনেকগুলো নদী রয়েছে। যেমন তোমরা যদি দেখো, আমরা কিন্তু নিচে একটা অংশে লিখে দিয়েছি, পাহাড়ের মধ্যে, দুইটা পাহাড়ের মধ্যে যে স্থানটা আছে, এটা কিন্তু পাহাড়ের উপত্যকা বলে। হ্যাঁ, এই পাহাড়ের উপত্যকায় কিন্তু অনেকগুলো নদী প্রবাহিত হয়। তো বাংলাদেশের যে দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড় সমূহ আছে, এর উপত্যকায় কিন্তু নদী প্রবাহিত হয়েছে। আর তোমরা আরেকটা জিনিস পাহাড়গুলোতে যদি লক্ষ্য করো, তোমরা দেখবে যে উত্তর দক্ষিণে পাহাড়গুলা কিন্তু প্রসারিত। অর্থাৎ তোমরা দেখো মানচিত্রটা যদি তোমরা ফলো করো, যে পূর্ব পশ্চিমের তুলনায় কিন্তু উত্তর দক্ষিণে প্রসারিতটা বেশি। তারপরে দেখো এই যে নদীগুলার কথা যে বললাম, কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী, হালদা, কাশলং, নাফ, এই প্রত্যেকটা নদী কিন্তু এই বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বা বান্দরবন, খাগড়াছড়ি অঞ্চলে অবস্থিত। আর যেহেতু এই নদীগুলা পাহাড়ি নদী, এবং পাহাড়ের উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত, যার ফলে এই নদীগুলা কিন্তু প্রচুর খরস্রোত হয়। কারণ নদীর দুই পাশে কিন্তু পার্শ্ব ক্ষয় কিন্তু খুব কম হয়, যার ফলে নদীগুলা হচ্ছে নিম্ন ক্ষয় বেশি হয়, যে কারণে নদীগুলা খরস্রোত হয় অনেক বেশি। যেমন ধরো যে দুইটা পাহাড়, হ্যাঁ, দুইটা পাহাড়ের মধ্য দিয়ে যে উপত্যকা, দুইটা পাহাড়ের মধ্যের যে জায়গাটা আছে, হ্যাঁ, এই জায়গাগুলা দিয়ে যখন তোমার কোনো একটা নদী প্রবাহিত হয়, তখন কিন্তু তোমার এই নদীগুলা কিন্তু খরস্রোতা অনেক বেশি হয়। ঠিক আছে। তারপর আমি যদি এই যে ভাঁজ পর্বত বা ভঙ্গিল পর্বত সম্পর্কে একটু বলি, যে দেখবে পাহাড়গুলা কিন্তু চট্টগ্রাম বিভাগের যে পাহাড়গুলো আছে, দেখবা ধাপে ধাপে আস্তে আস্তে করে একের পর এক উঁচু, অর্থাৎ স্টেপ বাই স্টেপ, মনে হবে যে সিঁড়ির মতো। তোমরা যদি একটু ফলো করো, তোমরা দেখো চিত্রের মধ্যে এই যে এক একটা স্টেপ, অর্থাৎ একটার পরে আরেকটা ধাপ, তারপরে আরেকটা ধাপ, তারপরে আরেকটা ধাপ, এই যে এক একটা ধাপে তোমাদের এই পাহাড়গুলা অবস্থিত। অর্থাৎ আমি তোমাদেরকে যদি ছবির মাধ্যমে দেখাই, দেখো এই যে এক একটা স্তর, অর্থাৎ ভাঁজের তৈরি হয়েছে, একটা ভাঁজ, তার উপরে আরেকটা ভাঁজ, ঠিক এইভাবেই কিন্তু এই পাহাড়গুলা তৈরি, যে কারণে হচ্ছে এই পাহাড়গুলোকে ভাঁজ পর্বত বা ভঙ্গিল পর্বত বলা হয়।
আর হিমালয় পর্বতটা হচ্ছে ভাঁজ পর্বত। আর যেহেতু বাংলাদেশের পর্বতগুলা হিমালয় পর্বতেরই একটা অংশ, যার ফলে এই পর্বতগুলাকেও কিন্তু ভাঁজ পাহাড় বলা হয়। আর এই যে ভাঁজের পাদদেশে, অর্থাৎ প্রত্যেকটা ভাঁজে কিন্তু বাংলাদেশের যে পাহাড়গুলো আছে এগুলাতে কিন্তু জুম পদ্ধতিতে চাষ করা হয়। আর আমরা অবশ্যই জানি যে জুম পদ্ধতি কি। এখন আমরা যদি আরো একটু সামনের দিকে যাই, দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড়সমূহের আরো কিছু বৈশিষ্ট্য, যে এই পাহাড়গুলোর গড় উচ্চতা কিন্তু 610 মিটার, মানে অর্থাৎ সবগুলোর এভারেজ যে গড় উচ্চতা আছে 610 মিটার, এবং পশ্চিম দিক থেকে পূর্ব দিকে কিন্তু ক্রমশ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ পশ্চিম দিকে পূর্বে যাবে এর উচ্চতা বাড়বে। এবং এখানের একটা শৃঙ্গ খুবই উচ্চ বিশিষ্ট, অর্থাৎ 1230 মিটার, যার নাম হচ্ছে কেওক্রাডং। একটা সময় কিন্তু এটা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ছিল, যার উচ্চতা ছিল 1230 মিটার, বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। কিন্তু সাম্প্রতিককালে নতুন আরেকটি শৃঙ্গ আবিষ্কার হয়েছে, যার নাম হচ্ছে তাজিংডং বিজয়। এর উচ্চতা হচ্ছে 1280 মিটার। বর্তমানে এটি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তাজিংডং বিজয়। আর এইখানে এই পাহাড়গুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে অসংখ্য চিরসবুজ বৃক্ষ। আর এখানে যে সকল বৃক্ষগুলো জন্মে, হ্যাঁ, তোমরা চিত্রের মধ্যে দেখতেই পাচ্ছ যে আসলে সবুজের সমারোহ। তো এই জায়গার যে বৃক্ষগুলো আছে, বৃক্ষগুলোর মধ্যে হচ্ছে শাল, সেগুন, করই, গর্জন, চাপলিশ, তেলসুর, মেহগুনি, রাবার, জারুল, এবং এগুলা কিন্তু তোমার পাতাঝরা বনাঞ্চলের অন্তর্ভুক্ত। কারণ এটা হচ্ছে শীতকালে হচ্ছে পাতাগুলো ঝরে যায়, এবং গ্রীষ্মকালে আবার এই পাতাগুলো সবুজে সমারোহ দেখা মেলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু চাইলে এই বিষয়গুলো কিন্তু নোট করে রাখতে পারো, যে দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড় সমূহের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার মধ্যে কিন্তু তোমরা এই পয়েন্টগুলো পয়েন্ট আকারে দিতে পারো, তো চাইলে নোট করতে পারো। তো এখন আমরা আলোচনা করব উত্তর পূর্বাঞ্চলে পাহাড় সমূহ নিয়ে। তো চলো দেখে নেওয়া যাক উত্তর পূর্বাঞ্চলে পাহাড় সমূহ কোন কোন জেলায় অবস্থিত। উত্তর পূর্বাঞ্চলে পাহাড় সমূহ হলো সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, হবিগঞ্জ, এই সকল জেলায় অবস্থিত। এছাড়াও ময়মনসিংহ কিন্তু এই উত্তর পূর্বাঞ্চলে পাহাড় সমূহের অংশ, যে ময়মনসিংহের যে গারো পাহাড়গুলো আছে। হ্যাঁ, আমি আবারও বলছি, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ময়মনসিংহ। এখানে কিন্তু ময়মনসিংহ কথাটা তোমরা উল্লেখ করতে পারো, কারণ ময়মনসিংহের যে গারো পাহাড়গুলো আছে এটাও কিন্তু এই উত্তর পূর্বাঞ্চলে পাহাড়সমূহের অন্তর্ভুক্ত। তাছাড়া এই পাহাড়গুলোর গড় উচ্চতা কিন্তু 40 থেকে 60 মিটার, উচ্চতা তুলনামূলক কিন্তু তাহলে অনেক কম। হ্যাঁ, এখানে হচ্ছে 90 মিটার উচ্চতা পাহাড়ও দেখা যায়, এটা একটা বিষয়, পয়েন্ট তোমরা লিখতে পারো। তাছাড়া সিলেট ছাতকের যে পাহাড়গুলো আছে, যেগুলো সুরমা নদীর উত্তরে বৃহত্তর সিলেটে অবস্থিত। আর এই পাহাড়গুলো হচ্ছে বিক্ষিপ্তভাবে অবস্থিত। এই যে তোমরা মানচিত্রের মধ্যে দেখতেই পাচ্ছ যে কোন জায়গাটা আসলে এই পাহাড়গুলো অবস্থিত, যে উত্তর পূর্বাঞ্চলটা আসলে কোন জায়গাটা। এই যে উত্তর পূর্বাঞ্চলে পাহাড় সমূহ আছে, এগুলো হচ্ছে মূলত যে এই যে তোমরা এখন একটু বড় করে দেখানোর চেষ্টা করলাম যে কোন অঞ্চলটা উত্তর পূর্বাঞ্চলে পাহাড় সমূহের অন্তর্ভুক্ত। তো উত্তর পূর্বাঞ্চলে পাহাড় সমূহ কিন্তু বিচ্ছিন্নভাবে গড়ে উঠছে। চট্টগ্রামের পাহাড়গুলো যেরকম একত্রিতভাবে একগুচ্ছভাবে অবস্থিত, কিন্তু সিলেটে পাহাড়গুলো ধরো সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, তোমরা যদি যাও যে পাহাড়গুলো দেখবে এক একটা পাহাড় এক একটা জায়গায় দেখবে মধ্যে আবার কিছুটা সমভূমি বা কিছুটা সাধারণ অঞ্চল অবস্থিত। উত্তর পূর্বাঞ্চলে পাহাড় সমূহের আরও কিছু বৈশিষ্ট্য হচ্ছে বৃষ্টির আধিক্য, অর্থাৎ শৈলতকে বৃষ্টিপাত হয়। তাছাড়া হচ্ছে উত্তর পূর্বাঞ্চলে পাহাড় সমূহে কিন্তু প্রচুর পরিমাণে চা উৎপাদিত হয়, যা চায়ের জন্য বিখ্যাত। মৌলভীবাজার জেলা আমরা জানি বাংলাদেশে সর্বোচ্চ চা উৎপাদিত হয়। তাছাড়া এই অঞ্চলে পাহাড়গুলোতে কিন্তু বাঁশ এবং বেতের জন্য বিখ্যাত। এই অঞ্চলে পাহাড়গুলোতে বাঁশ এবং বেত উৎপাদিত হয়। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের টারশিয়ার যুগের পাহাড়সমূহের আলোচনা। এখন আমরা আলোচনা করব প্লাস্টোসিন কালের সোপান সমূহ নিয়ে। তো প্লাস্টোসিন কালের সোপান সমূহ আমাদেরকে বুঝতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আমাদের যে পানির যে লেয়ার বা স্তরগুলো আছে, হ্যাঁ, এই জিনিসটাকে আমাদেরকে বুঝতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে পানির যে স্তরগুলো আছে, এই যে পানির স্তরগুলোকে আমরা 3টা ভাগে কিন্তু ভাগ করছি। হ্যাঁ, টলারেন্স 1, টলারেন্স 2, টলারেন্স 3, এরকমভাবে কিন্তু আমরা 3টা ভাগে ভাগ করছি। মনে করো, হ্যাঁ, ভূপ্রকৃতিগত কারণেই, হ্যাঁ, একটা সময় শুষ্ক মৌসুমের কারণে একটা স্তরের পানির লেয়ার কিন্তু শুকিয়ে গেল।
তো পানির ধরো একটা লেভেলে পানি ছিল, সর্বপ্রথম যে পানিটা শুকাইলো অর্থাৎ স্তর একের অর্থাৎ টারেন্স একের যে স্তরটা আছে এই পানিগুলা ধরো শুকিয়ে গেল। এই পানিগুলা শুকিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু তোমার দ্বিতীয় স্তরে কিন্তু পানির যে লেয়ারটা সেটা চলে আসছে, অর্থাৎ প্রথম স্তরে কিন্তু কোনো পানি নেই। তার মানে কি প্রথম স্তরের যে ভূমিটা আছে এটা কিন্তু সবার আগে তৈরি হইলো। হ্যাঁ, ঠিক তদ্রুপভাবে কিন্তু অর্থাৎ যেগুলা রিসেন্টলি স্তরগুলা শুকাইতেছে এগুলো কিন্তু সাম্প্রতিক কালের সমভূমি। হ্যাঁ, অর্থাৎ মূলত এটা কিন্তু সমভূমি, অর্থাৎ যে স্তরের পানিটা আগে শুকাইলো এই স্তরটা কিন্তু সবার আগে যেটা শুকাইলো এটা হচ্ছে প্লাস্টোসিনের অন্তর্ভুক্ত, অর্থাৎ প্লাস্টোসিন কালে যে পানিগুলো শুকাইছিল তখন যে ভূমিগুলা তৈরি হয়েছিল এটা হচ্ছে প্লাস্টোসিন কালের সোপানসমূহ। তারপরে রিসেন্টলি যেগুলার পানির লেয়ারটা শুকাইছে এগুলো হচ্ছে তোমার সাম্প্রতিককালে প্লাবন সময়। তো যাই হোক, প্লাস্টোসিন কালে সোপান সময়ের আমরা একটু বৈশিষ্ট্য দেখি। বাংলাদেশের মোট ভূমির 10% কিন্তু প্লাস্টোসিন কালের সোপান সময়ের অন্তর্ভুক্ত। তাছাড়া এই ভূমিগুলো কিন্তু তৈরি হয়েছে আজকে থেকে প্রায় 25,000 বছর পূর্বে, অর্থাৎ 25,000 বছর পূর্বে এই পানির লেয়ারটা কিন্তু শুকিয়ে গিয়েছিল, যার ফলে হচ্ছে প্লাস্টোসিন কালের সোপানসমূহ তৈরি হয়েছিল। এবং বাংলাদেশে এর পরিমাণটা হচ্ছে মোট যে প্রকৃতিটা আছে তার 10%, অর্থাৎ 100 ভাগের মধ্যে 10 ভাগ হচ্ছে এই প্লাস্টোসিন কালের সোপান ভূমির অন্তর্ভুক্ত, যা হচ্ছে তোমার 25,000 বছর পূর্বে কিন্তু এটা তৈরি হয়েছিল। আর এর গড় উচ্চতা হচ্ছে 10 থেকে 18 মিটার। 10 থেকে 18 মিটার। তাছাড়া আমি আরেকটা জিনিস বলি যে কুমিল্লার যে লালমাই পাহাড়টা আছে এটার গড় উচ্চতা কিন্তু 30 মিটার, এটা মনে রাখতে হবে। অর্থাৎ ভূপৃষ্ঠ না, এটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে 10 থেকে 18 মিটার উঁচু। এবং এই মাটিগুলো দেখতে পাবে দস্যুর লালচে রঙের মাটি। তোমরা বাংলাদেশের যে সকল অঞ্চলগুলোতে লাল মাটিগুলো দেখবে যে মাটির কালারটা অনেকটা লাল, হ্যাঁ, লালচে লালচে আসতেছে, এটা তোমরা বুঝে নেবে যে এটা প্লাস্টোসিন সোপান সময়ের অন্তর্ভুক্ত। হ্যাঁ, আর এইগুলা মূলত গড়ে উঠছে সর্পিল নদী নিষ্কাশনের যোগ্য ভূপ্রকৃতি গড়ে উঠছে। অর্থাৎ এই যে বললাম যে অর্থাৎ সর্পিল আকার যে নদীগুলা ছিল এই নদীর পানির লেয়ারগুলা শুকিয়ে মূলত প্লাস্টোসিন কালের এই সোপান ভূমিসমূহ তোমার তৈরি হয়েছে। অর্থাৎ মূল রিভার যে জায়গায় ছিল এটা ঠিক আছে, কিন্তু যে একটা লেয়ার পানির যে একটা ট্রান্স ছিল, এই যে তোমরা চিত্রের মধ্যে দেখো সর্পিল আকার যে তোমার যে নদীটা ছিল এই নদীর যে পানিগুলা শুকিয়ে দেখো সবার উপরে যে আমরা লেভেল 11-এর মাধ্যমে বুঝেছি 11, 12, 13 এরকমভাবে, অর্থাৎ 11 লেভেলে পানিটা কিন্তু তোমার সবার আগে শুকিয়ে গেছে। আর যার ফলে এই ভূমিটা তৈরি হয়। তো প্লাস্টোসিন সোপান সময়কে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম, প্রথমে তোমাদের মানচিত্রের মধ্যে দেখিয়েছিলাম। তো 3 ভাগের মধ্যে হচ্ছে একটা হচ্ছে বরেন্দ্র ভূমি অঞ্চল, মধুপুর, ভাওয়ালের গড়, কুমিল্লার লালমাই পাহাড়। লালমাই পাহাড়টা আমরা এইভাবে পড়বো, কুমিল্লার লালমাই পাহাড়। তো প্রথমে আমরা যেই বক্সটা দেখালাম সেটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে বরেন্দ্র ভূমি অঞ্চল, দ্বিতীয় বক্সটা হচ্ছে মধুপুর ও ভাওয়ালের গড়, তৃতীয় বক্সটা হচ্ছে কুমিল্লার লালমাই পাহাড়। আশা করি তোমরা 3টা অংশ এখন ভালো করেই বুঝতে পারছো যে আসলে কোন 3টা অঞ্চল হচ্ছে প্লাস্টোসিন কালের সোপান ভূমির অন্তর্ভুক্ত। হ্যাঁ, তো তারপরে আমি তোমাদেরকে প্রত্যেকটা অঞ্চল আলাদা আলাদাভাবে মার্ক করি। যে বরেন্দ্র ভূমি এইটা হচ্ছে তোমাদের কুমিল্লা লালমাই পাহাড়। তারপর হচ্ছে তোমাদের বরেন্দ্র ভূমি। বরেন্দ্র ভূমি হচ্ছে এই যে জায়গাটা আমি তোমাদেরকে কিন্তু তীর চিহ্ন মাধ্যমে মার্ক করে দিলাম, অর্থাৎ এই যে অংশটুকু আছে সেটা হচ্ছে বরেন্দ্র ভূমি অঞ্চল। তারপরে তোমাদের দ্বিতীয় যে আন্ডারলাইন করে দিলাম, মার্ক করে দিলাম, এটা হচ্ছে তোমার মধুপুর ও বাওয়ালেরগড়, অর্থাৎ বাংলাদেশের এই জায়গাটাতে কিন্তু মধুপুর বাওয়ালেরগড় অবস্থিত। তারপরে কুমিল্লা অংশটুকু অর্থাৎ লালমাই পাহাড় কুমিল্লা থেকে 8 কিলোমিটার পূর্বে অবস্থিত। এটা হচ্ছে তোমার কুমিল্লা শহর থেকে কুমিল্লা লালমাই পাহাড় নামে পরিচিত আর কি। অর্থাৎ প্লাস্টোসিন সোপান সমূহকে প্রধানত এই 3টা ভাগে হচ্ছে তোমার ভাগ করা হয়। তো আমরা কিন্তু প্রত্যেকটা ভাগ আস্তে আস্তে করে এক একটা বিষয়ে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা সাবজেক্ট তোমাদেরকে আলোচনা করে দেব।
আমি আরেকটু ক্লিয়ার করি। অর্থাৎ এখন কিন্তু তোমরা বরেন্দ্রভূমি অঞ্চলের জায়গাগুলো দেখতে পাচ্ছ এবং এই জায়গার মাটিগুলো কিন্তু লালচে বর্ণের এবং এর তোমার আয়তন হচ্ছে ৯,২34 বর্গ কিলোমিটার। প্লাবনভূমি থেকে কিছুটা উঁচু, গড় উচ্চতা হচ্ছে ৬ থেকে ১২ মিটার। অর্থাৎ উত্তর পূর্বে যে কর্ত এবং পশ্চিমে মহানন্দা, পুনর্ভ বা আটতাই, ছোট যমুনা, কর্ত, মহানন্দা, হ্যাঁ, পাটভুট্টা, এই যে নদীগুলা ছিল, এই নদীগুলার কিন্তু যে তীর ঘেঁষে কিন্তু এই ভূমিগুলা তৈরি হয়েছিল। তারপর হচ্ছে মধুপুর বাওয়ালের গড়। মধুপুর বাওয়ালের গড়টাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে বাওয়ালের গড়, যেটা গাজীপুর জেলায় অবস্থিত, এবং মধুপুর যে জায়গাটা আছে সেটা হচ্ছে তোমার টাঙ্গাইল এবং বৃহত্তর ময়মনসিংহে অবস্থিত। এর আয়তন হচ্ছে তোমার ৪,১০৫ বর্গ কিলোমিটার। আর এর দুইটা বৃহত্তম সোপান আছে, একটা হচ্ছে তোমার বললামই যে মধুপুর বাওয়ালের গড়, অর্থাৎ একটা হচ্ছে বাওয়ালের গড় গাজীপুর, আর একটা হচ্ছে টাঙ্গাইল। এটা হচ্ছে পূর্ব অংশে ৬ মিটার এবং পশ্চিম অংশে যদি যাও তোমার ৩০ মিটার। অর্থাৎ গাজীপুরের অংশটুকু হচ্ছে তোমার ৩০ মিটার এবং এই তোমার যদি যাও যে ময়মনসিংহের অংশে যদি যাও এটা হচ্ছে ৬ মিটার। অর্থাৎ এর গড় উচ্চতা হচ্ছে ১৪ মিটার থেকে ১৭ মিটার মূলত। আর আঁকাবাঁকা পথ বিশিষ্ট বংশী, বানর ও বালু নদী অবস্থিত এই জায়গার মধ্যে। আর পত্র পতনশীল বৃক্ষ যেমন গজারি, করই, হিজল এগুলা বিদ্যমান। অর্থাৎ এই অঞ্চলগুলোতে পত্র পতনশীল যে বৃক্ষগুলো আছে, গজারি, করই, হিজল, এই যে বৃক্ষগুলো আছে এগুলা কিন্তু তোমরা এই যে মধুপুর বাওয়ালের গড়ে দেখতে পাবে এবং প্রচুর পরিমাণে কিন্তু এখানে কিন্তু অনেক আনারস জন্মে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে হচ্ছে আমরা এই যে যাব হচ্ছে কুমিল্লা লালমাই পাহাড়। এই যে মানচিত্রের মধ্যে তোমরা যে লাল অংশটুকু দেখতে পাচ্ছ সেটা কিন্তু লালমাই পাহাড় তোমাদের, যেটা হচ্ছে কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। হ্যাঁ, তোমরা যদি যাও কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে যদি যাও তাহলে তোমরা এই কুমিল্লা লালমাই পাহাড় দেখতে পাবে। এর আয়তন হচ্ছে ৩৯ বর্গ কিলোমিটার, গড় উচ্চতা প্রায় ২১ মিটার। মোটামুটি কিন্তু কিছুটা পাহাড়ের আকৃতি। আর এটা হচ্ছে চ্যুতি বা স্তূপ পর্বতমালার গঠন প্রক্রিয়া অনুসরণ করেছে। মাটির রং লালচে, পাদদেশে অনেক আলু, তরমুজ, সবজি। আসলে আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমাদের বিস্তারিত ব্যাখ্যা সহ দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু চাইলে এগুলো নোট করে নিতে পারো। অর্থাৎ এই পাহাড়গুলোর মধ্যে যখন কোনো জায়গার মধ্যে ফাঁকা জায়গার সৃষ্টি হয়, হ্যাঁ, তখন এই জায়গার মাটিগুলো যখন অন্য জায়গা থেকে সরে আসে বা অন্য জায়গার মাটিগুলো চাপ তৈরি করে বা দুটা জায়গার মধ্যে ফাটল তৈরি হয় এবং এই ফাটল দিয়ে যখন মাটিগুলো উপরের দিকে চলে আসে, হ্যাঁ, এই যে অর্থাৎ দুইটা যে ফাটল, এই ফাটলের মধ্যে দিয়ে মাটিগুলা কি করছে, উপরের দিকে চলে গেছে। বা এই ফাঁকা জায়গার মধ্যে একটা ফাঁকা জায়গা থেকে অন্য একটা ফাঁকা জায়গার ভিতরে যে উঁচু অংশটুকু তৈরি হয় এটা হচ্ছে চ্যুতি বা স্তূপ পর্বত আর কি, যাকে চ্যুতি বা স্তূপ পর্বত বলা হয়ে থাকে। তো কুমিল্লার যে লালমাই পাহাড়টুকু আছে সেটা হচ্ছে চ্যুতি বা স্তূপ পর্বতের অংশবিশেষ। অর্থাৎ কুমিল্লা লালমাই পাহাড়, চ্যুতি বা স্তূপ পর্বত। আমি কিন্তু আবারও বলছি যে চ্যুতি বা স্তূপ যেটা ফাটলের মধ্য দিয়ে যখন ভূভ্যন্তরীণ লাভা বা ম্যাগমাগুলা যখন উপরের দিকে চলে আসে, এটা জমা হয়ে যে স্তূপ তৈরি করে, তখন এটা হচ্ছে চ্যুতি বা স্তূপ পর্বতের অংশবিশেষ। আশা করি প্লাস্টোসিন সোপানগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমরা আলোচনা করব সাম্প্রতিককালে প্লাবন সমভূমি নিয়ে। অর্থাৎ টারশিয়ারি এবং প্লাস্টোসিন কালের সোপানসমূহ এগুলো ব্যতীত যে ৮০% এলাকা আছে এগুলো হচ্ছে সাম্প্রতিককালে প্লাবন সমভূমি। অর্থাৎ তোমরা নীল যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, যা বাংলাদেশের যে মোট যে আয়তন আছে সেটা কিন্তু ১,২৪,২৬৬ বর্গ কিলোমিটার। এবং এটাকে সাম্প্রতিককালে প্লাবন সমভূমি বলা হয়েছে এই কারণে, কারণ এই এলাকাগুলো কিন্তু নদীবধিত অঞ্চল। অর্থাৎ এই বাংলাদেশের উপর দিয়ে, আমি আগেই বলেছিলাম যে অসংখ্য নদ নদী কিন্তু এই বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে। এই নদীগুলার পানি দ্বারা এই অঞ্চলটা একটা সময় প্লাবিত হয়। অর্থাৎ বছরে দেখা গেছে বর্ষা মৌসুমে এই অঞ্চলটুকু প্লাবিত হয় এবং এই প্লাবিত অংশটুকু পরবর্তী সময়ে আবার শুকিয়ে যায়। অর্থাৎ এইগুলো কিন্তু সমভূমি, যার কারণে এটার নাম হচ্ছে প্লাবন সমভূমি। বর্ষাকালে পাহাড়ি বা চত্বর এলাকা ব্যতীত প্রায় সমগ্র দেশে প্লাবন সমভূমি হয়। এই দেশেরই প্লাবন সমভূমি।
আর বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলোর মধ্যে প্রতি বছর বঙ্গোপসাগরে 2.4 মিলিয়ন টন পলি সঞ্চিত হয়। তো বন্ধুরা, আমরা কিন্তু লেকচারের এখন প্রায় শেষ দিকে। তো এখন এই পর্যায়ে রয়েছে তোমাদের জন্য কিছু কুইজ প্রশ্ন। কুইজ প্রশ্নগুলো চলো একে একে আলোচনা করে আসি। তো প্রথমে হচ্ছে, সিলেট অঞ্চলে পাহাড়গুলোকে স্থানীয় ভাষায় কি বলা হয়? সোপানগুলোর গড় উচ্চতা কত? তো সিলেটের পাহাড়গুলোকে স্থানীয় ভাষায় টিলা বলা হয়। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সোপানগুলোর গড় উচ্চতা কত? সোপানগুলোর গড় উচ্চতা হচ্ছে 10 থেকে 18 মিটার। তো দুইটা কুইজ প্রশ্ন চলে গেল। তারপর হচ্ছে, সিলেট অববাহিকা এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটার? এবং বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডং এর উচ্চতা কত? তো সিলেট অববাহিকায় এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 3 মিটার। অর্থাৎ সিলেট অববাহিকায় এর উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3 মিটার। তারপর হচ্ছে, বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডং এর উচ্চতা কত? বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডং এর উচ্চতা হচ্ছে 1280 মিটার। আশা করি সবাই আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের ক্লাস কেমন লাগলো আশা করি তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং যদি আমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব দিবে। এবং পরবর্তীতে তোমরা কোন টপিকের উপরে ক্লাস চাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।